হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এসএসসি জিডি 2025-এর জন্য আর একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। এর আগে আমরা জিডির 2024-এর যে এক্সামগুলো হয়েছিল তার কিন্তু 15খানা ক্লাস করিয়েছি। 15টা শিফটের 15খানা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। তাছাড়া আমরা 2022-এর কিছু শিফট বাকি থেকে গিয়েছিল, সেগুলোও কিন্তু আমরা রিসেন্ট আলোচনা করেছি। সেগুলোও তোমরা কিন্তু দেখে নেবে এক্সট্রা ডিটেলস সহ। যে সকল কোশ্চেনে এক্সট্রা ডিটেলস লাগবে সে সকল দিয়েই কিন্তু আমরা আলোচনা করেছি। আজকেও আমরা সেইভাবে আলোচনা করব। ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাস দেখো, পুরো সম্পূর্ণ 20খানা কোশ্চেন রয়েছে। 20খানা কোশ্চেন এক্সট্রা ডিটেলস সহ আলোচনা করব। এছাড়া তোমরা যারা এনটিপিসি বা গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডির প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্যও কিন্তু ক্লাস আমাদের চ্যানেলে চলছে। সায়েন্সের ক্লাস চলছে বা জিকের ক্লাসও করিয়েছি, সেগুলোও কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো থেকে কিন্তু দেখে নেবে। আজকে আমরা যেটা আলোচনা করব এসএসসি জিডি 23/2/2024, 23শে ফেব্রুয়ারি 2024 যে এক্সামটা হয়েছিল ফোর্থ শিফট, সেই ফোর্থ শিফটের জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়েই আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। কে 2023 সালের আগস্ট থেকে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি অর্থাৎ IFSCA এর চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? কে করেছেন? না, ইনি হচ্ছেন কে রাজারামন। রাজারামন, যিনি IFSCA চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন 2023 সালের আগস্টে। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, কোন মৌলের পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ এবং এটি সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল? কোন মৌলের পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ এবং এটি সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেটা হচ্ছে ইউরেনিয়াম, যার চিহ্নটা হচ্ছে ইউরেনিয়াম। এরপরে চলে যাও 3 নম্বরে, নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। কেন, এটার যে আনসারটা তো বলে দিচ্ছি, তাছাড়া এর যে এক্সট্রা ডিটেলসগুলো আমি বলবো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে এসেছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, চীন। চীন কিন্তু সার্কের সদস্য নয়। তাহলে সার্কের সদস্য কারা? না, সার্কের সদস্য হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান। ভালো করে মনে রাখো। এবং সার্কের ফুল ফর্ম এটাও এক্সামে আসে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ভালো করে মনে রাখো, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের ক্ষেত্রে এইচওয়াইভি বলতে কি বোঝায়? এইচওয়াইভি বলতে বোঝায় উচ্চ ফলনশীল জাত। নিচের কোন রাজ্যের সাথে ছৌ নৃত্য সম্পর্কিত? ছৌ নৃত্য তোমরা এটা সহজেই বলে দিতে পারবে, খুবই একদম সহজ কোশ্চেন রয়েছে। যারা তোমরা পশ্চিমবঙ্গে রয়েছো, পশ্চিমবঙ্গের এটা ছৌ নৃত্য, এটা তোমরা কিন্তু সবাই জানো। এছাড়া যেটা তোমাদের জেনে রাখতে হবে, ছৌ এটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী যার উৎপত্তি পশ্চিমবঙ্গ রাজ্যে। এটি ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যেও প্রচলিত। এটা কিন্তু প্রচলিত। কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত আর রাজা ভাইয়া পুঞ্জওয়ালে কোন ঘরানার সাথে যুক্ত? কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত আর রাজা ভাইয়া পুঞ্জওয়ালে, এনারা দুজনই গোয়ালিয়র ঘরানা। কোন ঘরানা? গোয়ালিয়র ঘরানার সাথে যুক্ত। তারপরে চলে যাও 7 নম্বরে, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতীয় কোস্টগার্ডের 25তম মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? 25তম মহাপরিচালক হিসেবে ভারতীয় কোস্টগার্ডের নিযুক্ত করা হয়েছে, তিনি হচ্ছেন রাকেশ পাল। কে? রাকেশ পাল, ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বর, দক্ষিণ ভারতে ড্যাশ এমন একটি গ্রাম সমাবেশ ছিল যেখানে জমির মালিকরা ব্রাহ্মণ ছিলেন না। দক্ষিণ ভারতে ড্যাশ এমন একটি গ্রাম সমাবেশ যেটা জমির মালিকরা কিন্তু ব্রাহ্মণ ছিলেন না। সেটা কোনটা? না, সেটা হচ্ছে উর, ইংরেজিতে UR, ঠিক আছে। এছাড়া বাকি কায়স্থ, সামন্ত, নাগারাম, এই যে গ্রাম সমাবেশগুলো, এগুলোতে কিন্তু জমির মালিক ব্রাহ্মণরা ছিল। 9 নম্বর দেখো, ভারতের 2001 সাল, সবসময় আমরা 11 সাল পড়ে এসেছি, 1 সালটাও পড়ে রাখা উচিত, ঠিক আছে। 1 সালের আদমশুমারি অনুসারে মোট সাক্ষরতার হার কত? 2001 সালের আদমশুমারি অনুসারে মোট সাক্ষরতার হার কত?
তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 64.83%, 64.83%। এছাড়া 2011 সালেরটা জেনে রাখো 74.04%, আর তার মধ্যে পুরুষদের পার্সেন্টেজটা ছিল 82.10, আর হচ্ছে মহিলাদের ছিল 65.46%। এরপরে চলে যাও 10 নম্বরে। কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পী শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে তার অবদানের জন্য পদ্মভূষণ 1992 সালে পদ্মভূষণ প্রাপ্তদের মধ্যে একজন সর্বকনিষ্ঠ ছিলেন? সর্বকনিষ্ঠ পদ্মভূষণ প্রাপ্ত শাস্ত্রীয় নৃত্যশিল্পী তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন সোনাল মানসিংহ। খুবই ইম্পর্ট্যান্ট। সোনাল মানসিংহ সর্বকনিষ্ঠ পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তাহলে ইনি কোন কোন নৃত্যের সাথে যুক্ত বা কোন নৃত্যের সাথে যুক্ত, এইভাবেও কোশ্চেন আসে। তো সোনাল মানসিংহ যিনি একজন ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যশিল্পী, ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যশিল্পী। এরপরে দেখো 11 নম্বরে 10খানা কোশ্চেন আলোচনা করলাম, আর 10খানা আলোচনা করব। তো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই দেরি না করে লাইক করো নি কেন? এখনও পর্যন্ত লাইক করতে বাকি রয়েছো কেন? প্রত্যেক দিন বলতে হয় লাইকটা করে দাও। তোমাদের জন্যই এই সকল ক্লাসগুলো, প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো আমরা নিয়ে আসি। শুধু কোশ্চেন অ্যান্সার নয়, তারই সঙ্গে এক্সট্রা ডিটেলস যেগুলো দেওয়ার দরকার সেগুলোও কিন্তু আমরা দিয়ে থাকি। তো তোমাদের জন্য আমরা করছি, তো তোমরাও আমাদের জন্য তো কিছু একটা করো। শুধু তো মাত্র চাইছি, ফ্রিতে ক্লাস দিচ্ছি, শুধুমাত্র একটা লাইক এবং তার পিডিএফ, এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে দেখবে আমরা জিডির পিডিএফগুলো দিয়েছি, এছাড়া এনটিপিসির পিডিএফও অনেক দেওয়া হয়েছে। সেইগুলো কালেক্ট করো, কালেক্ট করে সেগুলো পড়াশোনা করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখন যদি না সাবস্ক্রাইব করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের যে বন্ধুরা এই সকল জিডির এক্সাম বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের মাঝে কিন্তু ক্লাসগুলো অবশ্যই শেয়ার করো। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এই সকল গ্রুপে, ফেসবুক, এইসবে শেয়ার করো, তারাও যেন তোমাদের মতো উপকৃত হয়। এরপর চলে যাও 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে দেখো কী রয়েছে। ভারতীয় ক্রীড়াবিদ অঙ্কিতা দাস কোন খেলাটি খেলেন? অঙ্কিতা দাস যিনি একজন টেবিল টেনিস খেলোয়াড়। তারপরে দেখো এই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানে নিম্নোক্ত মৌলিক কর্তব্য সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? নয়টা খুঁজতে হবে। তো সরাসরি তোমরা যদি মৌলিক কর্তব্য নিয়ে পড়ে থাকো, আমাদের ক্লাসগুলো আগে করে থাকো, মৌলিক কর্তব্য নিয়ে যে ক্লাসটা করেছি সেটাও যদি করে থাকো, তাহলে কিন্তু খুব সহজে তোমাদের একটা দিকেই নজর পড়বে, বাকি কোনো অপশানের দিকে নজর যাবে না। সেটা হচ্ছে কোনটা? এই যে পার্ট 5A, এই দিকে নজর চলে যাবে। তো পার্ট 5A-তে নয়, পার্ট কিসে? 4A-তে মৌলিক কর্তব্যের উল্লেখ করা হয়েছে, তাহলে ওটাই ভুল। বাকি যেগুলো রয়েছে সেগুলো তাহলে সঠিক রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা নিচে দেখো একদম সুন্দরভাবে আলোচনা করেছি। ফার্স্ট পয়েন্ট, 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যুক্ত করা হয়েছে। এনটিপিসি 2022-এ এসেছিলো। তারপরে দেখো জিডি 2021-এ এসছে, সিজিএল 2022-এ এসছে। সেটা কি না, ভারতের সংবিধানে 51A অনুচ্ছেদ পার্ট 4A মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। তারপরে দেখো 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ধারা 51A-এর অধীনে সংবিধানের 4র্থ অংশে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। এটা এসেছিলো সিজিএল 2024-এ, তাহলে রিসেন্ট 2024-এ যে এক্সাম হয়েছিল সেখানে এসছে। তারপরে দেখো জিডি 2024-এ এসছে। ভারতের সংবিধানে 51A ধারায় শেষ মৌলিক কর্তব্যটি 2002 সালে 86তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। 86তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে, এটা জিডি 2024-এ এসছে, জেই 2023-এ এসছে। তাহলে এই তথ্যগুলো বলো, তোমরা নিজেরাই বলো, এটা কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়? তো এই রকমই ইম্পর্টেন্ট এক্সট্রা ডিটেলসগুলো সেগুলো কিন্তু আমাদের ক্লাসেই আমরা দিয়ে থাকি। যদি ভালো লেগে থাকে, এখনও যদি না লাইক করে থাকো ক্লাসটাকে, অবশ্যই লাইক করে ফেলো। 13 নম্বর কোশ্চেন দেখো, আখ থেকে চিনি তৈরি করার অর্থনৈতিক কার্যকলাপের কোন খাতের আয়তায় পড়ে? আখ থেকে চিনি তৈরি করা, এটা কোন খাতে? না, এটা হচ্ছে দ্বিতীয় খাত, যেটা প্রাথমিক খাত, যেখানে কি না হচ্ছে সম্পদের উত্তোলন এবং সংগ্রহের সাথে সম্পর্কিত। যেমন এই যে কৃষি, খনিজ সম্পদ উত্তোলন, মাছ ধরা, এগুলো কিন্তু প্রাথমিক খাতের মধ্যে পড়ে। তৃতীয় খাতে কোনগুলো পড়ে? খুচরা বিক্রি, বিনোদন বা আর্থিক পরিষেবা যে প্রদানের, সেগুলো হচ্ছে তৃতীয় খাতের মধ্যে পড়ে। আর চতুর্থ খাত হচ্ছে কি না জ্ঞান ভিত্তিক কর্মকাণ্ডের সাথে, গবেষণা,
তথ্য প্রযুক্তি, শিক্ষা, এগুলো হচ্ছে চতুর্থ খাতের মধ্যে পড়ে। এবার চলে যাও 14 নম্বরে। ভারতীয় উপকূলে ড্যাশ বাস্তুতন্ত্রের সুরক্ষা ও পুনর্জীবন এবং নিকটবর্তী সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক অবস্থান উন্নয়ন মিষ্টি MISTHI এই প্রকল্পের লক্ষ্য। বলো, ভারতীয় উপকূলের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের সুরক্ষা। কার? ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের সুরক্ষা, পুনর্জীবন এবং নিকটবর্তী সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য এই প্রকল্পটা, এই মিষ্টি প্রকল্পটা মূল লক্ষ্য। 12 নম্বর কোশ্চেন, কেরালার পর্যটন উন্নয়ন কর্পোরেশন কর্তৃক ড্যাশ নৃত্য উৎসবে আয়োজন করা হয়। কেরালার পর্যটন, বাকিগুলো পরে পড়ছি প্রশ্নে, শুধু ওইটা দেখেই আমরা অ্যান্সারটা করে দিচ্ছি। দেখো সঠিক অ্যান্সার কী হবে না, নিসগন্ধি উৎসব। কেরালার নিসগন্ধি উৎসব পর্যটন উন্নয়ন কর্পোরেশন কর্তৃক এই নৃত্য উৎসবটা করা হয়, আয়োজন করা হয়। এটি বছরে দুবার, একবার অক্টোবর নভেম্বর মাসে, পরবর্তী মার্চ এপ্রিল মাসে ত্রিবান্দ্রব বা তিরুবন্তপুরম আর কেরালার কান্নাকুল্লু প্রাসাদ চত্বরে অনুষ্ঠিত হয়। এরপরে চলে যাও 16 নম্বরে। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে বলা হয়। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের নাইটিঙ্গেল হিসাবে জনপ্রিয় ছিলেন? নাইটিঙ্গেল, ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডু, তাই তো, সরোজিনী নাইডুকে বলা হয়। ঘটনা এবং এর ধরন সম্পর্কিত নিচের কোন জোড়াটি সঠিক? কি রয়েছে? জ্যাভলিন, যেটা হচ্ছে জাম্পিং হয়, উচ্চ লাফ, যেটা নিক্ষেপ। তো দুটোই ভুল দেখতে পাচ্ছ এখানে। উচ্চ লাফ, লং জাম্প যেটা বলি, যেখানে কি জাম্প হবে তো, আর জ্যাভলিনে কি হয়? জ্যাভলিনে নিক্ষেপ করতে হয়। তাহলে এখানে যে দুটোই কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে। আমাদের সঠিকটা খুঁজতে বলেছিল, সঠিক কি আছে? কোনোটাই সঠিক নেই, দুটোই ভুল। তাহলে 1, 2 কোনোটাই হবে না। 19 নম্বরে দেখো, কোন খেলায় খেলোয়াড়দের ক্ষমতার মাত্রা নির্ণয় করার জন্য এলো রেটিং সিস্টেম ব্যবহার করা হয়? এলো রেটিং সিস্টেম, এটা হয় দাবা খেলায় ব্যবহার করা হয়। আর লাস্ট কোশ্চেন আছে ক্লাসের 20 নম্বর কোশ্চেন, সংসদের উভয় কক্ষ আহ্বান ও স্থগিত করা অথবা লোকসভাকে বিলুপ্তি করার ক্ষমতা রয়েছে ড্যাশের। সংসদের উভয় কক্ষ আহ্বান বা স্থগিত, লোকসভা বিলুপ্তি করার ক্ষমতা রয়েছে কার? রাষ্ট্রপতি, একমাত্র রাষ্ট্রপতি রয়েছে। তো এই ছিল মোট 20খানা কোশ্চেন। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং কেমন লাগলো সেটা ক্লাসের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেলই রয়েছে। দুটো চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাও। এগুলো জয়েন হয়ে গেলে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, জব রিলেটেড আপডেট, এছাড়া আমাদের ক্লাসের পিডিএফগুলো কিন্তু এই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়। তো এগুলোতে যুক্ত থাকলেই কিন্তু এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো দেরি না করে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যাও। আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখন না সাবস্ক্রাইব করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। বেল আইকনে ক্লিক করলে কী হবে না, আমরা যখনই ক্লাস আপলোড করবো তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মোবাইলে নোটিফিকেশানটা চলে যাবে। তাহলে তোমরা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।